বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে খুবই একটি গুরুত্বপূর্ণ ক্লাস করতে চলেছি আরআরবি গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতির জন্য। এই ক্লাসে আজকে আমরা 2018 সালে আসা আরআরবি গ্রুপ ডি পরীক্ষার একটি শিফটের যে সমস্ত জিকে প্রশ্ন এসেছিল সেই সব জিকে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এখানে, যেগুলি তোমাদের আরআরবি গ্রুপ ডি পরীক্ষা 2025-এর জন্য কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো বন্ধুরা দেখো, আজকের যে প্রথম প্রশ্নটি রয়েছে, ভারতীয় সংবিধান রাষ্ট্রপতিকে 3টি জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা দিয়েছে, এর মধ্যে কোনটি পড়ে না? এখানে 4টি অপশন রয়েছে, কোন অপশনটি সঠিক হবে? আমরা সবাই জানি যে ভারতীয় সংবিধানের রাষ্ট্রপতিকে 3টি জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা দেওয়া হয়েছে। তো এখানে এই 4টি অপশনের মধ্যে কোনটি এর মধ্যে পড়ে না? বন্ধুরা আজকের প্রথম প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, ধারা 358 জনস্বাস্থ্য জরুরি অবস্থা। ভারতীয় সংবিধান অনুসারে রাষ্ট্রপতি যে 3টি জরুরি অবস্থা ঘোষণা করেন তার মধ্যে কিন্তু এটি পড়ে না। বাকি যে অপশনগুলি রয়েছে দেখো, ধারা 352 জাতীয় জরুরি অবস্থা, অপশন বি ধারা 356 রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি, এবং অপশন ডি ধারা 360 আর্থিক জরুরি অবস্থা। এই 3টি জরুরি অবস্থা কিন্তু রাষ্ট্রপতি জারি করতে পারেন। তাহলে এরপরের প্রশ্নটি চলো দেখে নিই কী রয়েছে। ভারত প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করার সময় তার পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? ভীষণ রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে দু একটি প্রশ্ন কিন্তু তোমাদের অবশ্যই থাকবে আরআরবি গ্রুপ ডি পরীক্ষায়। তো এখানে ভারতের প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয়েছিল সে সময় পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল, হরেন্দ্র কুমার মুখার্জি, জওহরলাল নেহেরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, জওহরলাল নেহেরু। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর আমলে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 খ্রিস্টাব্দে চালু করা হয়েছিল, এবং এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন দেখো, নিচের কোন রাজ্যে চলো লঘু উৎসব পালিত হয়? তোমাদের উৎসব এবং বিভিন্ন লোকনৃত্য সম্পর্কিত প্রশ্নও কিন্তু দু একটি থাকবেই, এবং এই নিয়ে আমরা কিন্তু ইতিমধ্যে 2টো ক্লাস করেছি, তোমরা দেখে নিতে পারো। তো ভারতের কোন রাজ্যে চলো লঘু উৎসব পালিত হয়? বন্ধুরা এখানে অপশন ডি অরুণাচল প্রদেশ হবে সঠিক উত্তর। ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যে চলো লঘু উৎসব পালিত হয়। এবং এর পাশাপাশি এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই তোমরা মনে রাখবে। এই চলো লঘু উৎসব অরুণাচল প্রদেশের নকটে উপজাতির প্রধান, এবং এই চলো লঘু উৎসব একটি কৃষি উৎসব যা অক্টোবর নভেম্বর মাসে কিন্তু পালিত হয়। তাহলে নকটে উপজাতির মানুষ এই উৎসবটি পালন করে থাকে, এবং এটি অক্টোবর নভেম্বর মাসে পালিত হয়, যা একটি কৃষি উৎসব। পরের প্রশ্নটি দেখো, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো, ভারত সরকার কবে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে মেজর ধ্যানচাঁদ পুরস্কার করেছিল? তাহলে ভারতের যে সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, সেটি পরিবর্তন করে মেজর ধ্যানচাঁদ পুরস্কার কবে রাখা হয়েছিল? অপশনে রয়েছে 2020, 2021, 2019 না 2022 সালে। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন বি 2021 সাল হবে সঠিক উত্তর। ভারত সরকার 2021 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে রেখেছিল মেজর ধ্যানচাঁদ পুরস্কার। তো বন্ধুরা এখানে অবশ্যই মনে রাখবে, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার হলো ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার। তোমাদের প্রশ্ন আসতেই পারে যে ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার কি? তাহলে ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার হলো মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। এবং এখান থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও প্রশ্ন আসতে পারে যে 2024 সালে মেজর ধ্যানচাঁদ পুরস্কার পেয়েছিল কোন খেলোয়াড়? তো দেখো এখানে বন্ধুরা 2024 সালে মেজর ধ্যানচাঁদ পুরস্কার পেয়েছিল মনু ভাকের, যিনি একজন ভারতীয় শুটার ছিলেন, হরমনপ্রীত সিং একজন হকি খেলোয়াড়, ডি গুকেশ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন, এবং প্রবীণ কুমার প্যারা অ্যাথলিট। এই 4জন কিন্তু 2024 সালে মেজর ধ্যানচাঁদ পুরস্কার পেয়েছেন। তো পরের প্রশ্নটি চলো দেখিনি কী রয়েছে। এবারের প্রশ্নটি দেখো, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই প্রশ্নটি বারে বারে আসে। এইডস এর পুরো নাম কি? এখানে 4টে অপশন রয়েছে, তো কোন অপশনটি সঠিক হবে? এইডসের পুরো নাম কি? তো এখানে বন্ধুরা অপশন এ অ্যাকোয়ার্ড ইমিউনে ডেফিসিয়েন্সি সিনড্রোম হবে সঠিক উত্তর। এইডস এর পুরো নাম হলো অ্যাকোয়ার্ড ইমিউনে ডেফিসিয়েন্সি সিনড্রোম। পরের প্রশ্ন, আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, নিচের কোনটি অহিংস প্রতিবাদ আন্দোলন যা 1930 খ্রিস্টাব্দে লবণ উৎপাদনে ব্রিটিশ একাধিপত্যের বিরুদ্ধে সংঘটিত হয়েছিল?
খেদা সত্যাগ্রহ, আইন অমান্য আন্দোলন, ডান্ডি মার্চ, খিলাফত আন্দোলন, কোন অপশনটি সঠিক হবে? 1930 খ্রিস্টাব্দে লবণ উৎপাদনে ব্রিটিশ একাধিপত্যের বিরুদ্ধে একটি অহিংস প্রতিবাদ আন্দোলন সংঘটিত হয়েছিল, সেটি কি? বন্ধুরা, এখানে অপশন সি ডান্ডি মার্চ হবে সঠিক উত্তর। মহাত্মা গান্ধী 1930 খ্রিস্টাব্দের 12ই মার্চ 78 জন সহযোগীকে নিয়ে গুজরাটের সবরমতী আশ্রম থেকে ডান্ডি অভিমুখে যাত্রা করেন, যা ডান্ডি মার্চ বা লবণ সত্যাগ্রহ নামে পরিচিত। তো এখানে অপশন সি হবে সঠিক উত্তর। নিউল্যান্ডের অষ্টকের সূত্রে প্রথম মৌলটি হলো ড্যাশ এবং শেষ মৌলটি হলো ড্যাশ। তাহলে নিউল্যান্ডের অষ্টকের সূত্রে প্রথম এবং শেষ মৌল কোনটি? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি হাইড্রোজেন এবং থোরিয়াম। নিউল্যান্ডের অষ্টকের সূত্রে প্রথম মৌলটি হলো হাইড্রোজেন এবং শেষ মৌলটি হলো থোরিয়াম। অপশন বি হবে এখানে সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটি দেখে নিই। এবারের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে ক্রান্তীয় চিরহরিত অরণ্য দেখা যায়? গুজরাট, কেরালা, রাজস্থান না উত্তরপ্রদেশ? কোন রাজ্যে ক্রান্তীয় চিরহরিত অরণ্য দেখা যায়? এখানে অপশন বি কেরালা হবে সঠিক উত্তর। ভারতের কেরালা রাজ্যে ক্রান্তীয় চিরহরিত অরণ্য দেখা যায়। চলো পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের কোন রাজ্যের মধ্য দিয়ে পেরিয়ার নদী প্রবাহিত হয়েছে? পাঞ্জাব, ওড়িশা, কেরালা, ত্রিপুরা? কোন রাজ্যের মধ্য দিয়ে পেরিয়ার নদী প্রবাহিত হয়েছে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি কেরালা। ভারতের কেরালা রাজ্যের মধ্য দিয়ে পেরিয়ার নদী প্রবাহিত হয়েছে। এবং এর পাশাপাশি আরও একটি তথ্য মনে রাখবে বন্ধুরা, ভারতের এই কেরালা রাজ্যে পেরিয়ার জাতীয় উদ্যান এবং পেরিয়ার হ্রদ, তাহলে পেরিয়ার নদী, পেরিয়ার হ্রদ এবং পেরিয়ার জাতীয় উদ্যান, এই তিনটি কিন্তু কেরালা রাজ্যে অবস্থিত। চলো পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। নিচের কোন শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেন প্রয়োজন? নিচের কোন শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেন প্রয়োজন? এখানে চারটি অপশন রয়েছে, কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি পাইরুভেটের CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড জল ও শক্তিতে রূপান্তর। পাইরুভেটের CO2 জল ও শক্তিতে রূপান্তর, এই শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেন প্রয়োজন হয়। অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিচের কোন শ্রেণীর জীব পরিবেশকে পরিষ্কার রাখতে সাহায্য করে? নিচের কোন শ্রেণীর জীব পরিবেশকে পরিষ্কার রাখতে সাহায্য করে? শৈবাল ও লাইকেন, শৈবাল ও প্রোটোজোয়া, প্রোটোজোয়া ও লাইকেন, ব্যাকটেরিয়া ও ছত্রাক? তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন ডি ব্যাকটেরিয়া ও ছত্রাক হবে সঠিক উত্তর। ব্যাকটেরিয়া ও ছত্রাক শ্রেণীর জীব পরিবেশকে পরিষ্কার রাখতে সাহায্য করে। পরের প্রশ্ন, সাদা কালো ফটোগ্রাফিতে কোন যৌগ ব্যবহার করা হয়? সাদা কালো ফটোগ্রাফিতে কোন যৌগ ব্যবহার করা হয়? সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার অক্সাইড, সিলভার ক্লোরাইড এবং সিলভার ব্রোমাইড উভয়ই? তাহলে কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি সিলভার ক্লোরাইড এবং সিলভার ব্রোমাইড। সাদা কালো ফটোগ্রাফিতে সিলভার ক্লোরাইড এবং সিলভার ব্রোমাইড যৌগ ব্যবহার করা হয়। পরের প্রশ্নটি দেখো, কোন পদ্ধতিতে জল খুব দ্রুত মাটির ভিতরে প্রবেশ করে? অনুপ্রবেশ, নিঃসরণ, জীবজন্তুর দ্বারা মাটির আলোড়ন, বাষ্পীভবন? তাহলে কোন পদ্ধতিতে জল খুব দ্রুত মাটির ভিতরে প্রবেশ করে? বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আরআরবি গ্রুপ ডি 2018 সালে আসা একটি শিফটের জিকে প্রশ্ন এবং উত্তরগুলি নিয়ে আলোচনা করছি। তো যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখো, আমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ অনুপ্রবেশ। অনুপ্রবেশ পদ্ধতিতে জল খুব দ্রুত মাটির ভিতরে প্রবেশ করে। পরের প্রশ্ন, একটি বাল্বের ফিলামেন্টের তার সরু ও দীর্ঘ করা হয় কেন? উচ্চ বিদ্যুৎ প্রবাহ, উচ্চ রোধ, উচ্চ রোধাঙ্ক, উচ্চ ভোল্টেজ? তাহলে কিসের জন্য একটি বাল্বের ফিলামেন্টের তার সরু ও দীর্ঘ করা হয়? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি উচ্চ রোধ। একটি বাল্বের ফিলামেন্টের তার সরু ও দীর্ঘ করা হলে তার রোধ হবে উচ্চ, এর ফলে বাল্বের আলো হবে উজ্জ্বল। তো এই জন্যই কিন্তু বাল্বের ফিলামেন্টের তার সরু ও দীর্ঘ করা হয়। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই মনে রাখবে, বাল্বের ফিলামেন্টের তার টাংস্টেন ধাতু দিয়ে কিন্তু তৈরি হয়। এই প্রশ্নটিও তোমাদের আসতে পারে যে বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি? তো বাল্বের ফিলামেন্ট বন্ধুরা অবশ্যই মনে রাখবে টাংস্টেন ধাতু দিয়ে তৈরি। ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করা হয়েছিল? মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ? কোন অপশনটি সঠিক হবে?
বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, রাজস্থান। ভারতের রাজস্থান রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করা হয়েছিল। এখানে মনে রাখবে 1959 সালের 2রা অক্টোবর রাজস্থানের নাগৌর জেলায় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম চালু করা হয়েছিল। 1959 সালের 2রা অক্টোবর। এই সাল এবং তারিখটিও কিন্তু অবশ্যই মনে রাখবে, এবং নাগৌর জেলা, রাজস্থানের নাগৌর জেলা, এই জায়গাটির নামও কিন্তু অবশ্যই মনে রাখবে। এবং এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কিন্তু 3টি স্তর রয়েছে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। তো এই যে 3টি স্তর রয়েছে, এর মধ্যে সর্বনিম্ন স্তরটি হলো গ্রাম পঞ্চায়েত এবং সর্বোচ্চ যে স্তর সেটি হলো জেলা পরিষদ। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। তো বন্ধুরা চলো পরের প্রশ্নটি কী রয়েছে দেখে নিই। স্থানীয় সাংগাই প্রজাতির হরিণ ভারতের একমাত্র কোন রাজ্যে পাওয়া যায়? স্থানীয় সাংগাই প্রজাতির হরিণ ভারতের একমাত্র কোন রাজ্যে পাওয়া যায়? রাজস্থান, তেলেঙ্গানা, কেরালা, মণিপুর, কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশনটি মণিপুর হবে সঠিক উত্তর। স্থানীয় সাংগাই প্রজাতির হরিণ ভারতের একমাত্র মণিপুর রাজ্যে দেখতে পাওয়া যায়। অপশন ডি হবে সঠিক উত্তর। নওরোজ বা নবরোজ উৎসব কোন ধর্মীয় সম্প্রদায়ের সাথে যুক্ত? জৈন, শিখ, পার্সি না বৌদ্ধ? তাহলে কোন ধর্মীয় সম্প্রদায়ের সাথে নওরোজ বা নবরোজ উৎসব যুক্ত? এখানে বন্ধুরা অপশন সি পার্সি হবে সঠিক উত্তর। পার্সি ধর্মীয় সম্প্রদায়ের সাথে নওরোজ বা নবরোজ উৎসবটি যুক্ত। এখানে মনে রাখবে বন্ধুরা, নওরোজ হলো পারস্যের নববর্ষ, যা বিভিন্ন দেশে পালিত হয়, যেখানে পারস্য সাংস্কৃতিক প্রভাব রয়েছে। পরের প্রশ্ন, নিচের কোন নদী অমরকণ্টক পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে? নিচের কোন নদী অমরকণ্টক পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে? তিস্তা, শতদ্রু, নর্মদা না গোদাবরী? কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন সি নর্মদা হবে সঠিক উত্তর। নর্মদা নদী অমরকণ্টক পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে, এবং এই নর্মদা হলো বন্ধুরা অবশ্যই মনে রাখবে পশ্চিম বাহিনী নদী। এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষায় আসে যে একটি পশ্চিম বাহিনী নদীর উদাহরণ দাও। তো এখানে নর্মদা, তাপ্তি এই উদাহরণগুলি কিন্তু থাকবে, তাই অবশ্যই মনে রাখবে নর্মদা এবং তাপ্তি নদী হলো পশ্চিম বাহিনী নদী। কোন ব্যাকটেরিয়ার উপস্থিতি জল দূষণ নির্দেশ করে? সালমোনেলা টাইফি, ভিব্রিও কলেরি, ই কলি বা কলিফর্ম, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস? তাহলে কোন ব্যাকটেরিয়ার উপস্থিতি জল দূষণ নির্দেশ করে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি ই কলি বা কলিফর্ম। ই কলি বা কলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতি জল দূষণ নির্দেশ করে। অপশন সি হবে সঠিক উত্তর। গাছের কোন অংশ গ্যাসীয় আদান প্রদানে সাহায্য করে? গাছের কোন অংশ গ্যাসীয় আদান প্রদানে সাহায্য করে? এখানে দেখো 4টে অপশন রয়েছে। অপশন এ রক্ষক কোষ, অপশন বি নিউক্লিয়াস, অপশন সি পত্ররন্ধ্র, অপশন ডি কোষীয় ঝিল্লি। তাহলে গাছের কোন অংশ গ্যাসীয় আদান প্রদান সাহায্য করে? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি পত্ররন্ধ্র। গাছের যে অংশ গ্যাসীয় আদান প্রদানে সাহায্য করে তা হলো পত্ররন্ধ্র। অপশন সি হবে সঠিক উত্তর। চলো এর পরের প্রশ্নটি কি রয়েছে দেখে নিই। এবারের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 51 ধারা যা নাগরিকদের মৌলিক কর্তব্য নিয়ে আলোচনা করে তা সংবিধানের কোন অংশে রয়েছে? ভারতীয় সংবিধানের 51 ধারা, এই 51 ধারা নাগরিকদের মৌলিক কর্তব্য নিয়ে আলোচনা করে। তো এই যে ধারাটি সংবিধানের কোন অংশে রয়েছে? 4টে অপশন রয়েছে এখানে, কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ পার্ট 4A, অর্থাৎ চতুর্থ খণ্ডের এ ভাগে ভারতীয় সংবিধানের 51 ধারাটি রয়েছে, এবং এই 51 ধারাটি নাগরিকদের মৌলিক কর্তব্য নিয়ে আলোচনা করে। তাহলে আজকে আমরা এই ভিডিওতে আরআরবি গ্রুপ ডি 2018 সালের একটি শিফটের জিকে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করলাম। এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের আরআরবি গ্রুপ ডি পরীক্ষা 2025-এর জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।